আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকের এই ভিডিওতে নরম হাড় নিয়ে কথা বলছি, যেটাকে সাধারণত ডাক্তাররা অস্টিওমালাইসিয়া বলা হয় বা রিকেটসও বলতে পারেন, অসুবিধা নেই। সোজা বাংলা কথা হলো নরম হাড়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইত্যাদি, যার ফলে হয়। আমরা আজকের এই ভিডিওতে অস্টিওমালাইসিয়া কি, কারণ কি, লক্ষণ কি এবং এর হোমিওপ্যাথি চিকিৎসা কি ইত্যাদি বিষয়াদি সম্পর্কে জানব। আশা করি শেষ পর্যন্ত এই ভিডিও শুনবেন, বহুত উপকার হবে বলে আশা রাখছি। অস্টিওমালাইসিয়ার সোজা বাংলা কথা হলো নরম হাড্ডি। এক্ষেত্রে যদি আপনি মূল কারণ বলেন, কারণ কি, তাহলে এক কথায় বলতে হবে ভিটামিন ডি এর স্বল্পতা। সেটা খাবারের থেকে হোক, অর্জিত প্রাকৃতিকভাবে হোক, সেটা আপনার শরীরে তৈরি হচ্ছে না, আস্তে আস্তে কমে যাচ্ছে। ভিটামিন ডি এর অভাবে খনিজ উপাদান, ক্যালসিয়াম, ফসফরাস শরীরের হাড় ঠিক মতো আর কি করতে পারতেছে না, গঠন করতে পারতেছে না। হাড়ে ক্যালসিয়াম, ফসফরাসের পরিমাণ কমে যাচ্ছে, ফলে হাড্ডিটা নরম হচ্ছে। অস্টিওপোরোসিস আর অস্টিওমালাইসিয়া এক জিনিস না, কিন্তু দুই জিনিস। এটা নরম হচ্ছে, ব্যান্ড হয়ে যাচ্ছে। অস্টিওপোরোসিসের অনেক ভিতরটা কুড়ে কুড়ে খেয়ে ভুয়া, যেমন কাঠপোকা কুড়ে কুড়ে খেয়ে ওপরটা কি সুন্দর দেখা যায়, কিন্তু যখনই আঙ্গুলের টোকা লাগে বা জোরে কিছুর আঘাত লাগে, তখনই ওটা ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু এটা তা না, এটার গঠন ক্ষমতাটা কম, ফলে ব্যান্ড হচ্ছে। যেমন রিকেটসের বাচ্চাদের কি দেখবেন, হাত বেঁকা হয়ে আছে, ব্যান্ড হয়ে আছে, ভি শেপ, ইউ শেপ হয়ে আছে, পা হয়ে আছে, মেরুদণ্ড হয়ে আছে, ঠিক ওই রকম। আচ্ছা, এখন এই অস্টিওমালাইসিয়া যে শুধু বড়দের মধ্যে দেখা যায় এমনটা না, বাচ্চাদের মধ্যেও দেখা যায়। তবে এর পরিমাণটা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী পুরুষদের তুলনায়, বাচ্চাদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি, বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এবং বিশেষ করে প্রেগন্যান্সি পিরিয়ডে মায়েদের প্রচুর প্রবলেম হচ্ছে, ফলে বাচ্চা হওয়ার পরে পাটা কিছুটা পা ব্যান্ড থাকতেছে। ওইটা পর্যাপ্ত ভিটামিন খেয়ে, তেল মালিশ করে, সকালে রোদে রেখে দাদি নানিরা বিভিন্নভাবে ওটাকে সোজা সলভ করার চেষ্টা করতেছে। প্রয়োজনে শিশু ডাক্তারেরও শরণাপন্ন হতে হচ্ছে। তো এই কারণে আপনার গর্ভ অবস্থাতে মহিলাদের জন্য এটা খুব একটা রিস্ক। আচ্ছা, অস্টিওপোরোসিস, অস্টিওমালাইসিয়া এই দুটাই হাড়ের রোগ। এটাও ব্যান্ড হতে ভেঙে যেতে পারে, আর ওটা ভিতরে কুড়ে খেয়ে একটা পর্যায়ে ভেঙে যায়। কিন্তু এই যে অস্টিওমালাইসিয়াতে, এটাতে কিন্তু হাড় শক্ত হয় না, বরং নরম, সফট, স্পঞ্জের মতো হয়ে যায়। ভাঙলেও লেটে ভাঙে, ওইটার মতো মট করে একটু মুভ করতে যেই এরকমটা এখানে হয় না। বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে কারণ কি? কারণ কি? প্রথম কারণ হলো পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি গ্রহণ না করা। আপনি এই ভিটামিন ডি খাদ্য থেকে নিতে পারেন। খাদ্য থেকে ক্যালসিয়াম শোষিত হয়ে সেটা আপনার শরীরের ভিটামিনের প্রয়োজনে কাজে লাগতেছে। এরপরে বর্তমানে এই যে মহিলাদের ক্ষেত্রে বলছি, যারা গ্রামে বসবাস করেন তাদেরও দেখতেছি এখন বাড়িঘর সব উপর দিয়ে ঢাকা। রোদ আসার মতো কোনো বুদ্ধি নাই। যারা শহরে থাকি, এরা তো ২৪ ঘন্টা ফ্ল্যাটের মধ্যে। কোন দিকে সূর্য উঠে আর কোন দিকে ডোবে এ বলার উপায় নাই। কর্মসংস্থান যাচ্ছে, চারি সাইড বন্ধ, পর্দা টাঙানো, সূর্যের আলো আসার মতো কোনো বুদ্ধি নাই। আর ওই যে আমার পেছনে দেখতেছেন, এই গজবের এসি তো সব জায়গায় লাগানো আছে। এর বাতাস এই ঠান্ডাতে আরও আমাদের ক্যালসিয়ামকে শুকিয়ে ফেলতেছে। প্রয়োজনে আমার বাসাতেও লাগানো, আমি ছাড়াও অনেকজন ব্যবহার করে, প্রয়োজন হয় তাদের। কিন্তু আমি সব সময় চেষ্টা করি ওই গজব মুক্ত থাকার, এবং আমি ন্যাচারালি ভালো লাগে। এতে আমার সব দিকেই আমি ভালো বুঝতে পারি। তো এই কারণেও হয়। এরপরে হলো কি হতে পারে, ধরেন ভিটামিন ডি পর্যাপ্ত শরীরে নেই,
মানুষটা হাঁটতেছে এরম এরম করে। মনে হবে যে দুলতেছে। মানে তার বোনসের, তার হাড্ডির পর্যাপ্ত পরিমাণে যে ব্যালেন্স সেটা না থাকার কারণে সে টলে যাচ্ছে। আচ্ছা, শরীরে ২ নাম্বার পয়েন্ট। এটা ১ নাম্বার পয়েন্ট গেল। ২ নাম্বার পয়েন্ট হলো শরীরে ভিটামিন ডি ইন না করা, প্রবেশ না করা। এখন এটা আবার কেমন? আচ্ছা, ধরুন আপনি আপনার পাকস্থলীর কোনো সমস্যায় ভুগতেছেন, স্টোমাক কেন্দ্রিক। আপনি গ্যাস্ট্রিক বাইপাস করেছেন বা এই স্টোমাক কেন্দ্রিক কোনো কারণে অপারেশন করে আপনি কেটে ফেলাই দিছেন। আচ্ছা, সিলিয়াক ডিজিজ, লিভার, কিডনি এগুলার অসুস্থতায় আপনি ভুগতেছেন এবং ওই ধরনের ড্রাগগুলো আপনি প্রতিনিয়ত খাচ্ছেন, ওই রিলেটেড। ফলে ফলে আপনি যতই রোদে থাকেন, আপনি যতই সাপ্লিমেন্ট ভিটামিন খান না কেন, ক্যালসিয়াম খান না কেন, আপনি যতই উন্নত মানের খাবার খান না কেন, ওটা আপনার শরীরে যাচ্ছে সত্য, আপনি নিচ্ছেন সত্য, গ্রহণ করছেন সত্য, কিন্তু কাজে লাগতেছে না। আপনার শরীরের যে ক্ষমতা সেটা হচ্ছে না। ২ নাম্বার কারণ। ৩ নাম্বার কারণ, যারা এপিলেপসি, কনভালশন, খিঁচুনি এগুলোতে ভোগেন এবং কন্টিনিউয়াস তাদের ঔষধের প্রয়োজন হয়। কিডনিতে ঠিকমতো অ্যাসিড সিক্রিয়েশন করতে পারতেছে না। অতিরিক্ত সময়ে শরীরে ফ্লুইড ধীরে ধীরে এই যে সিক্রিয়েশন না করার ফলে আপনার শরীরে পানি জমে থাকতেছে। কিডনির কাজ কি? অবাঞ্ছনীয় পানি কি ঠেলা দিয়া প্রস্রাব আকারে বের করে দেওয়া। কিন্তু কিডনি ওটা পারতেছে না, ফলে ওটা আপনার শরীরে জমা থাকতেছে। এই যে অপ্রয়োজনীয় জল, ফ্লুইড, পানি, এটাও আপনার শরীরের হাড্ডিগুলাকে দিন দিন নরম করে দিবে। আপনাকে দেখতে শ্যাতা লাগবে। এমনকি রক্ত, হিমোগ্লোবিনও কমে যেতে পারে। আপনাকে দেখে অ্যানিমিকও মনে হতে পারে। আপনাকে দেখে কি মনে হতে পারে? অ্যানিমিক হতে পারে। আরেকটা কারণ আছে, যদি বংশ পরম্পরায় গিফট হিসাবে পান, তাহলে তো কোনো কথাই নেই। আপনাকে ভুগতে হবে। তবে হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি পিরিয়ডটা মাকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ১ম বাচ্চার ক্ষেত্রে আপনারা ক্যালসিয়াম না খেয়েও পেলেও পেয়ে যেতে পারেন। খুব রেয়ার কিছু স্থানে ২য়, ৩য় ক্ষেত্রেও হতে পারে। তবে ম্যাক্সিমাম মায়েদের দেখতেছি 2nd এবং 3rd প্রেগন্যান্সিতে ক্যালসিয়াম অনিবার্য হয়ে যাচ্ছে। তাছাড়া কিন্তু কোনো উপায় নাই। এখন কথা হলো, আমার হাড্ডি যে নরম হয়ে যাচ্ছে, আমি অস্টিওমালাসিয়াতে যে ভুগতেছি, সাফার করছি, লক্ষণগুলো কি দেখলে আমি বুঝতে পারবো? দেখেন বন্ধুরা, এই ভিডিওগুলো সচেতনতার জন্য। আপনাকে জানতে হবে রোগ সম্পর্কে। আপনি যতক্ষণ পর্যন্ত রোগ সম্পর্কে না জানবেন, আপনি সচেতন হবেন না। আর আমরা যতই ডিগ্রিওয়ালা হই, যতই অভিজ্ঞ হই না কেন, আর যতই ওষুধ লিখতে এক্সপার্ট হই না কেন, আপনি রুগী যদি সচেতন না হন, উহুম, আমার নাম শুনে আসতেছেন, সারা বাংলাদেশ থেকে রুগী ছুটে আসে। কাম হইতো না, এই নামের দাম নেই। কত ডাক্তার রাত ২:৩০ ৩টা অবধি রুগী দেখে, কিন্তু ফলাফল জিরো। কিসে চলে? নামে চলে। ডাক্তারের দোষ? না, ডাক্তার ঠিকঠাকই ওষুধ লিখতেছে। আপনি অসচেতন। আপনি অসচেতন হলে চলবে? না, কখনোই না, সম্ভব না। তাই আগে আপনাকে সচেতন হইতে হবে, তাহলেই সব সলভ। আচ্ছা, লক্ষণ কি? দেখেন, আপনার শরীরে কোনো ইনজুরি হয়নি, আঘাত লাগেনি, কিন্তু আপনার শরীরের হাড় ভেঙে গেছে। আচ্ছা, আপনি কোনো পরিশ্রমই করেননি, অথচ সবসময় আপনাকে ক্লান্ত লাগতেছে। আপনার শরীরে কোনো আঘাত নেই, পরিশ্রম নেই, কিন্তু আপনার শরীরের হাড্ডিগুলোতে ব্যথা হচ্ছে। আপনার বাতই নাই, আপনার বংশে বাত নাই, আপনার জয়েন্টগুলো স্টিফনেস হয়ে যাচ্ছে, আপনার আঙ্গুলগুলো মনে হচ্ছে কনস্ট্রিকশনে লক হয়ে গেছে। এরকম হতে পারে।
আপনি কেউ একজন ডাকছে, আপনি বসা থেকে উঠা একটু জোরে মুভ করবেন। আপনার তো ক্ষমতা নাই, আপনার বাবারও ক্ষমতা নেই। আপনার বাবারও ক্ষমতা নেই। আপনি একটু সিঁড়ি দিয়ে উপরে উঠবেন। ১০ তলা বাড়ি করেছেন, লিফটে না উঠে একটু সিঁড়ি দিয়ে উঠি। সম্ভব নয়, সম্ভব নয়। আরো যে লক্ষণগুলো পাই, আপনার আর্মস, বাহু, আপনার থাই, উরু, এগুলো মাংসপেশিগুলো আস্তে আস্তে রিল্যাক্সড হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। ফলে এই দুর্বল হওয়ার পরে এই ধরনের ক্লান্তির অনুভূতির কারণে, ব্যথার কারণে এই রোগীগুলা যখন হাঁটবে, আর যেমন, রাগ করবেন না প্লিজ, আমি উপমা হিসাবে বলছি, হাঁস যেমন এরকম হেলে ধুলে থপ 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 করে হাঁটে, ঠিক এই অস্টিওম্যালাসিয়ার রোগীর দিকে তাকায় দেখবেন ও বেটা ওভাবেই হাঁটতেছে। আচ্ছা, এখন আপনি লক্ষণ দেখে বুঝলেন, আপনি কারণ বুঝলেন, আপনি বুঝে গেছেন তার মধ্যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে, ক্যালসিয়ামের অভাব হচ্ছে। এখন এই যে অভাব, রোগীরা তো আর ফার্স্ট স্টেজে আপনাদের কাছে আসে না, আপনারা হোমিওপ্যাথি ডাক্তার, ওই যে প্রত্যেকটা ভিডিওই বলতেছি, যার নাই কোনো গতি শেখায় হোমিওপ্যাথি, জোরে করে এখন, তাই কি না? কমেন্টস করেন এই কথাটাই। তাই তো হচ্ছে, সব ডাক্তার দেখায় যখন কোনো রেসপন্স নাই তখন আপনার কাছে আসলো। যদি পূর্বের ইনভেস্টিগেশন থাকে ৩ মাসের মধ্যে, তাহলে করার দরকার নাই। আর যদি ৩ মাস ক্রস করে, আল্লাহর রস্তেও ইনভেস্টিগেশন গুলো দেখবেন না, কোনো দেখার দরকার নেই, কোনো দেখার দরকার নেই। আপনি তাকে ভিটামিন ডি পরীক্ষা করতে দেন, পরিমাপটা, লেভেলটা জানতে দেন। তার হাড়ের কাঠামোগুলো, বোনসের কাঠামো বোঝার জন্য তাকে প্রয়োজনে এক্স রে করতে দেন। হাড়ে ক্যালসিয়াম ফসফেটের কি পরিমাণ আছে আপনি বোন মিনারেল করতে দিতে পারেন। ৩ নাম্বার হলো, আপনি ডেনসিটি স্ক্যান করাতে পারেন। যদি প্রয়োজন হয়, বিশেষ ক্ষেত্রে আপনি বোনসের বায়োপসি পর্যন্ত করাতে পারেন। এই কয়েকটা ইনভেস্টিগেশন আমাদের প্রয়োজন হয়। এছাড়াও আদার্স যদি কোনো কমপ্লেন থাকে, অ্যাসোসিয়েটেড যদি কোনো কমপ্লেন থাকে, ব্লাডের সহ অন্যান্য রিপোর্ট করা লাগতে পারে। তাহলে এই যে সাধারণ মানুষ যারা শুনছেন, তারা বুঝলেন তো, এই অস্টিওম্যালাসিয়ার জন্য প্রাথমিক স্টেজের টেস্ট কয়টা? 4টা থেকে 5টা, 4টা থেকে 5টা। অহেতুক আজ কথা বলেন, ডাক্তার গেলেই হুদাহুদি টেস্ট লেখে, বহুত টাকার টেস্ট লেখে। আমি এ কথাকে অস্বীকার করছি না বন্ধুরা, লিখে একদল এরকম আছে, কিন্তু আমরা নই। প্রয়োজনে আমাদেরকে লিখতে হবে, আপনাদেরকে দিতে হবে। এখন কথা হলো, চিকিৎসা কি, ট্রিটমেন্ট কি? আপনি ট্রিটমেন্ট হিসাবে খাবার নিতে পারেন, খাদ্য। আপনি ট্রিটমেন্ট হিসাবে সাপ্লিমেন্ট জাতীয় যেগুলো বেরিয়েছে নিতে পারেন। আপনি ট্রিটমেন্ট হিসাবে ভিটামিন ডি নিতে পারেন। এগুলো আপনার টোটালিটি সিমটমসের সঙ্গে অ্যাসোসিয়েটেড, সঙ্গে আপনি এগুলো গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনি খাবার থেকে নেবেন, পানি থেকে নেবেন, ডিম থেকে নেবেন, মাছ থেকে নেবেন, আপনি প্রয়োজনে কলিজা কিনে নিয়ে এসে খাইতে পারেন, আপনি ওই যে পায়া পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে এসে খেতে পারেন। হাগো, কেউ যদি প্রতিদিন দুপুরে গরুর দুধ 1 কাপ করে খায়, ওর এই ধরনের এই রিকেটস, ক্যালসিয়ামের অভাব কি করে হয় আমার তো বুঝে আসে না। এখন হ্যাঁ, তার যদি কিডনি ফিডনি রেগুলার কোনো সমস্যা হয়, ফলে সে ওষুধ নিচ্ছে কিন্তু ওগুলো আপনার শরীরে কাজ করতেছে না, সেটা ভিন্ন কথা। কিন্তু কেউ যদি দুধ খায়, তাহলে ওর তো হাড্ডি সংক্রান্ত বিষয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না। দুধে যে পরিমাণ ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, আর কিসে আছে? আর কিছুতে আছে? আপনি প্রয়োজনে কমলার রস খেতে পারেন, আপনি টক দই খেতে পারেন, বহুত উপকারী। আপনি সাপ্লিমেন্ট হিসাবে ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলা নিতে পারেন, নিশ্চয়ই নিবেন। তবে হ্যাঁ, এ কথা সত্য, আপনি খান, ওষুধ নেন, সাপ্লিমেন্ট নেন,
এর বাইরেও যেটা আপনাকে না করলে হবে না, আল্লাহর রস্তে এই ৪ দলের বাইরে যে রৌদ্র আছে সকালবেলা যে ওঠে, যখন এইভাবে কিরণ দেওয়া শুরু করে, তার আগে গিয়ে সব পাটি ফেইলা রোদের মধ্যে বসে যান বা একটু কাজ করেন, একটু কর্ম করেন। সারাদিন গজবটা চালায়া এর মধ্যে থাকার দরকার নেই। তাহলে এই যে পানি খাচ্ছেন, ডিম খাচ্ছেন, মাছ খাচ্ছেন, কলিজা খাচ্ছেন, নেহেরি খাচ্ছেন, দুধ খাচ্ছেন, কমলা খাচ্ছেন, দই খাচ্ছেন, ভিটামিন ডি খাচ্ছেন, ডি ব্যালেন্স কিনে খেতে পারেন, সানডি ডি3 খেতে পারেন, বাইরে সাপ্লিমেন্ট খেতে পারেন, অ্যালোপ্যাথি ওষুধের সঙ্গেও খেতে পারেন, হোমিওপ্যাথি ওষুধের সাথে খেতে পারেন। সমাজে একটা অপবাদ আছে হোমিওপ্যাথি সম্পর্কে। হোমিওপ্যাথি ঔষধ খাওয়া শুরু করলে অন্য কোনো ঔষধ খেতে নেই। বিশেষ কিছু ঔষধ ছাড়া এই কথার কোনো ভ্যালু হোমিওপ্যাথিতে নেই। যেমন আপনি কেমোথেরাপি নিচ্ছেন, আপনি হায়ার অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, ওর সঙ্গে আমাদের কিছু ঔষধের গন্ডগোল বেঁধে যায় অনেক সময়। ফলে আমরা আগেই জিজ্ঞেস করি কেস টেকিং এর সময়, আপনার হিস্ট্রি নেওয়ার সময়, যে আপনি অন্য কোনো মেডিসিন খাচ্ছেন কিনা। যদি খান তাহলে সেটা বলেন। আমরা তখনই আইডেন্টিফাই করে নিই ওইটার সাথে চলবে কি চলবে না। আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এ কথার যারা প্রতিবাদ করবে, আমি বলবো ওরা হোমিওপ্যাথি জানে না। সোজা কথা। পায়ের তলার মাটি নাই, শক্ত হয় নাই। হ্যাঁ, তবে যেগুলার সঙ্গে নিষেধ করে দিবে ওগুলা অবশ্যই মেনে চলতে হবে। তাহলে প্রথম জিনিস কি? খাবার দাবার থেকে নিতে হবে। আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু ঔষধ এই অস্টিওম্যালাসিয়া বা রিকেটসের জন্য আছে। প্রায় ৯৭টা ওষুধ আছে, 97। কোথাও কোথাও কিছু কিছু বই, যেহেতু এটা বোনসের গ্রোথ ডেভেলপমেন্ট কম হচ্ছে, বোনস গ্রোথ ডিসঅর্ডারের মধ্যে পড়তেছে, কোথাও কোথাও ৯৭টা, কোথাও কোথাও ৮৩টা আমরা এরকম ওষুধ পাই। আমরা ৮৩টা ওষুধই লিখি না। আমরা লক্ষণ অনুযায়ী এই অস্টিওম্যালাসিয়ার জন্য অ্যাসিফোটিডাকে চিন্তা করতে পারি, ক্যালকেরিয়া ফসকে চিন্তা করতে পারি, ক্যালকেরিয়া কার্পকে চিন্তা করতে পারি, আমরা মার্ককে চিন্তা করতে পারি, আমরা ভিটামিন ডি বলে একটা মেডিসিন আছে সেটাকে চিন্তা করতে পারি, আমরা ফসফরাসকে চিন্তা করতে পারি, দ্য বিগ মেডিসিন সাইলেশিয়াকে চিন্তা করতে পারি, হুজাকে চিন্তা করতে পারি। এই ওষুধগুলোকে আমরা চিন্তা করতে পারি। এর বাইরেও আরো বহু ঔষধ আছে, নাই যে তা না। টোটাল ওষুধ কতটা বলেছি? ৯৭টা, 97। ৯৭টা ঔষধ আছে। আপনারা এই যে এই এই অস্টিওম্যালাসিয়া যদি দেখতে চান, যারা কমপ্লিট রেপার্টরি ইউজ করেন তারা সরাসরি রোগের নাম দিয়ে সার্চ করলে ক্লিনিক্যাল চ্যাপ্টারে চলে আসবে। আদারওয়াইজ যারা রুব্রিক্স দেখবেন, ডাক্তারদের জন্য বলছি, তারা জেনারেটিস বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে যাবেন, রুব্রিক্স খুঁজবেন গ্রোথ অ্যাফেক্টেড। কি অ্যাফেক্টেড? গ্রোথ অ্যাফেক্টেড ডিসঅর্ডার 2 বা ডিসঅর্ডার অফ, দেখবেন পেয়ে যাবেন। ওষুধ আছে। আবার ক্রস রেফারেন্স অনুযায়ী রুব্রিক্স দেখবেন ওই জেনারেটিসে, বোনস ম্যাল নিউট্রিশন ফর্ম, সেখানেও আপনারা দেখতে পারেন। আচ্ছা, তাহলে অস্টিওম্যালাসিয়া অর্থ নরম হাড়। তাহলে জেনারেটিসে গিয়ে আরেকটা জিনিস দেখেন, সফট, কোথাও কোথাও লেখা আছে সফটনিং আর সফট বোনস। ৬৯টার মতো ওষুধ আছে, ওই একই ওষুধ, অ্যাসোপাটিডা, ক্যালকেরিয়া কার্প, মার্ক, ক্যালকেরিয়া ফস, সাইলেশিয়া, সিমফাইটাম, সালফার, ভিটামিন ডি ইত্যাদি ওষুধগুলো দেওয়া আছে। আচ্ছা, আর যদি এই যে রুব্রিক্সগুলো বললাম, এইভাবে সরাসরি কিছু যদি না পান, প্রত্যেকটা রেপার্টরিতে রিকেটস বলে একটা রুব্রিক্স আছে, ক্লিনিক্যালে, তারপরে হলো এক্সট্রিমেটিসের মধ্যে পাওয়া যায় অনেক রেপার্টরিতে, জেনারেটিস চ্যাপ্টারে পাওয়া যায়। সেখান থেকে ঔষধ নিয়ে লক্ষণ অনুযায়ী আপনি ওষুধ প্রেসক্রিপশন করবেন, ইনশাআল্লাহ রোগী আস্তে 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 ভালোর দিকে যাবে। যদি প্রয়োজন পড়ে, আমি আবারও বলছি, যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি রোগীকে যে ভিটামিন খাচ্ছিল, যে ক্যালসিয়াম খাচ্ছিল, সেগুলো সাজেস্ট করতে পারেন। আশা করি
আজকের এই আলোচনা থেকে অস্টিওম্যালাসিয়া কি সে সম্পর্কে আপনারা জানলেন, সমৃদ্ধ হলেন এবং কেস টেকিং এর সময় এর নিজস্ব লক্ষণ এবং অদ্ভুত লক্ষণ, ইউনিক সিম্পটমসগুলোকে খুঁজে বের করতে সাহায্য হবে। আজ এখানেই রাখছি। নেক্সট ভিডিওতে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, জানাবেন আমাকে আপনারা উপকৃত হচ্ছেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।